নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমার সাহিত্য সভার প্রধান অতিথি সেই স্বনামধন্য সাহিত্যিক যিনি নিজের বিভায়ে নিজেই উজ্জ্বল, তিনি নবনীতা দেবসেন। তাঁরই রচিত একটি হাস্যরসাত্মক ছোট গল্প জোবান সুজুকি আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। বাপ রে বাপ, আবার প্রেজেন্ট! নিজেকে ফিরিয়ে এনেছি এই যথেষ্ট। দাদামণি চেয়ারে পিঠ এলিয়ে টেবিলে পা তুলে দিয়ে চুরুটে দেশলাইতে মন দিলেন। বৌদি ছাড়বার পাত্রী নন। ছি ছি ছি, লোকে বলবে কি? জাপানে ঘুরে এলে 12 দিন, একটা মাত্র জাপানি পুতুল ছাড়া কিচ্ছু আনলে না। নাইলন শাড়ি, ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর, ক্যাসেট রেকর্ডার, ক্যামেরা, টিভি। লোকে কত কি আনে, নিজের পক্ষে মুক্ত টুক্ত কিছু না। সব টাকা যে জোবানে চলে গেল। তার মানে জুয়ো খেলছিলে নাকি গিয়ে জাপানে? দূর, জুয়ো খেলবো কেন? ট্র্যাডিশনের জন্য মূল্য দিতে হবে না? ট্র্যাডিশনের মূল্য দিতে গিয়ে কেবল কি ধনেই মরেছি, প্রাণেও মরেছিলাম আর একটু হলে। চুরুট থেকে ধোঁয়া ছেড়ে বৌদির মুখখানা আবছা করে দেওয়ার চেষ্টা করেন দাদামণি, কিন্তু বৌদির মুখ অত সহজে আবছা হবার নয়। প্রাণ সংশয় হওয়া অতই সোজা বললেই হলো। ধন সংশয়টাই সহজ, আর তোমার সেটা 24 ঘন্টাই হচ্ছে। গল্পের গন্ধ পেয়ে আমরা এখানে কথায় যোগ দিয়ে ফেললুম। সত্যি বলো দাদামণি, বলো না কি হয়েছিল। তোরাও যেমন তোদের দাদামণি বলুক আর তোরাই শোন। আমারও সব ঢের ঢের শোনা আছে। যত গুল তাপ্পি বানাবে। না গো না, গুল নয়, তানাবে। তানাবেকে মনে আছে তো? সেই যে সেবার এসেছিল খৈতানের সঙ্গে, সেই নাকচ্যাপটা জাপানিটা যে আমাকে অত সুন্দর পাখাটা দিয়ে গেল। হ্যাঁ, সেই তানাবে। অত সুন্দর পাখা দিল, তবু তাকে নাকচ্যাপটা বলছো? না তো কি সুখ নাশা বলতে হবে নাকি? সেই তানাবে ছিল সঙ্গে। গুল কিনা তাকেই জিজ্ঞেস করো। আবার আসছে সে জানুয়ারিতে। বৌদি এবার একটু নরম হন। কি হয়েছিল কি শুনি? তাচ্ছিল্য ভরে বললেও বোঝা যায় ভেতরে উদ্বেগ রয়েছে। কি হয়নি তাই বরং জিজ্ঞেস করো। জোবান আর সুজুকি, জোবান আর সুজুকি আমাকে ধনে প্রাণে শেষ করে দিচ্ছিল। আর একটু হলেই বড্ড বেঁচে গেছি তোমারই ঠাকুরের দয়ায়। রোজ অত ফল বাতাসা খাওয়ানোর একটা প্রতিদান তো আছে। বৌদি এবার বেশ নরম, খাটের এক পাশে বসে পড়েন। আমরা তো আগেই খাটে গুছিয়ে বসেছি। দাদামণি শুরু করেন। তোরা তো জানিস তোদের বৌদি কি কিপটে। ওর ছেলেবেলার সেই ক্যামেরাটা সঙ্গে দিয়েছিল ছবি তুলে আনতে, কেননা ওটা দিয়ে ছবি তোলা খুব সহজ। প্রথমে হলো কি, সেইটাই গেল হারিয়ে। হ্যাঁ, বৌদি চেঁচিয়ে ওঠেন। সেটা হারিয়ে এসেছো? আমার বাবা দিয়েছিলেন 14 বছরের জন্মদিনে। কান্নায় গলা বুঝে আসে বৌদির, আঁচল চোখে উঠে যায়। দাদামণি ব্যাকুল। আহা, শোনোই না, এসে গেছে ক্যামেরা তোমার, হারিয়েছিল পাওয়া গেছে, হয়েছে তাই বলো। এবার বলো কি করে হারালো? বৌদির চোখে জল, মুখে হাসি। তানাবেকে তো চেনো, কিন্তু তোশিওকে চেনো না। তোশিও বিখ্যাত পণ্ডিত, সেও আসবে জানুয়ারির সেমিনারে। তখন দেখবে। তাদের দুজনের সঙ্গে যাচ্ছিলাম ইউয়াকি শহরে। পথে পড়ে কাজিও আতা, তোশিওনোর ছেলেবেলার বাসা। সেখানে প্রচুর সামুরাই পরিবার বাস করে। মধ্যযুগীয় শহর, জাপানি ট্র্যাডিশনের খনি। তোশিও ভয়ানক ট্র্যাডিশন পাগলা লোক। সেই আমার প্রধান গার্জেন ছিল ওখানে। সে আর তানাবে ভালো ইংরেজি বলে। আমার দেখাশোনার ভার তাদের ওপরেই ছিল। আমার সেমিনার 4 দিনেই শেষ। তারপর টোকিও ছেড়ে চললুম উত্তর পূর্ব জাপানের এই শহর ইউয়াকিতে। সেখানে 1 সপ্তাহের নেমন্তন্ন, কিন্তু তাদের কলেজ তখন বন্ধ।
তাই তোশিও আর তানাবে ঠিক করেছিল আমাকে কদিন কেবল জাপান দেখাবে, জাপানের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে। দাদামণি ধোঁয়া ছাড়লেন। প্রথমটা কাজিওয়াতা। নেমে দেখি হাতে ক্যামেরা নেই, সিটে রেখে এসেছি। এদিকে ট্রেন তো সুপারসনিক গতিতে উধাও। স্টেশন মাস্টারের ঘরে গেলুম তানাবের সঙ্গে। সে বিশাল এক খাতা বের করে ঠিকানা লিখে রাখল। নাম, ঠিকানা, বয়স, পাসপোর্ট নাম্বার। আমি তো হারাইনি, আমার ডিটেলে কি হবে? নিয়ম, ক্যামেরার নাম, বয়স, নম্বর, কটা ফিল্ম এক্সপোজড হয়েছে। সর্বনাশ, 20টা না 19টা কিছুতেই মনে পড়ছে না, কিন্তু ওটা জরুরি। ক্যামেরার বর্ণনা শুনে তানাবে বলে, ওটা বরং ফেলে দাও, ও দিয়ে কি হবে? কত ভালো ভালো ক্যামেরা বেরিয়েছে, কিনে দেবো তোমায়। ও বাবা, আমার বউয়ের ক্যামেরা। বউকে ভয় পাও তুমি? অবাক চোখে তাকিয়ে তানাবে বলল, তুমি পাও না? তানাবে উত্তর না দিয়ে বলে, এই কথাটা তোশিও নোর সামনে খবরদার যেন বলো না। তুমি কি জানো ও কেন গাড়ি চালায় না? কেন? লাইসেন্স নেই বলে? ডান হাত নাড়তে হবে বলে। ডান হাত নাড়তে অসুবিধা আছে? নেই। ওরা যে খাস সামুরাই। ওর ঠাকুরদা, ঠাকুরমা, দাদামশাই, দিদিমা 4 জনেই সামুরাই বংশীয়। তাই তাই মানে সামুরাইদের ডান হাত চালানো মানেই তো তরোয়াল চালানো, এও জানো না? তাই তো। তা তুমি তো গাড়ি চালাও, আমি চালাবো না কেন? আমার তো কেবল দিদিমা সামুরাই বংশীয়া, বাকি সবাই চাষি। আমি দুহাত নাড়তে পারবো না কেন? সত্যিই চমৎকার, চমৎকার লজিক। দুজনে তো একসঙ্গেই পড়াশোনা করেছো, একসঙ্গেই চাকরি করছো, অথচ তোমাদের মধ্যে এত তফাৎ কেন? তফাৎ থাকবে না, এটা তো ট্র্যাডিশনের কথা। ও সামুরাই, আমি কৃষক। এখন যদিও বেতন একই পাচ্ছি, তাতে ট্র্যাডিশন তো বদলায় না। ওটা 1000 বছরের ব্যাপার। একটু থেমে তানাবে বলল, তোশিওর বউ টোকিওয় কেন থাকে জানো? টোকিওতে থাকেন বুঝি? কেন? কেননা তোশিও যখন ইউয়াকিতে চাকরির জন্য অ্যাপ্লাই করলো, ওর বউ বলেছিল, তার মানে টোকিও ছেড়ে চলে যেতে হবে। ব্যাস, সেই থেকে তোশিওর বউ টোকিওতে আর তোশিও ইউয়াকিতে। বউ পায়ে ধরেছিল, তবু তোশিওকে সঙ্গে নেয়নি। এত স্পর্ধা, স্বামীর ইচ্ছের বিরুদ্ধে ইচ্ছে প্রকাশ করে। সেই শেষ 10 বছর তোশিও ইউয়াকিতে একা থাকে। বউ অনেকবার আসতে চেয়েছে, কিন্তু স্বামীর সেই এক কথা, থাকো তুমি তোমার টোকিওয়। ওকে যেন তুমি বলো না তোমার বউয়ের ক্যামেরার জন্য তুমি এমন করছো। তোশিওর পাণ্ডিত্যের প্রতি আগেই আমার সম্ভ্রম ছিল, এখন তো আরও বেড়ে গেল। সত্যি, পুরুষ সিংহ একেই বলে। এমন না হলে স্বামী। শৌর্য বীর্য আছে, হ্যাঁ, সামুরাইয়েরই রক্ত বটে। ঝাড়া 45 মিনিট ধরে ক্যামেরার আইডেন্টিফিকেশনের ব্যবস্থা হলো। ইউয়াকি স্টেশনে খবর দেওয়া হবে, সেখানে প্রমাণ দাখিল করলেই ক্যামেরা মিলতে পারে। কাজিওয়াতা শহরের লোকেরা খুবই দুঃখিত, সেখানে মার্কিনরা বোমা ফেলতে ভুলে গেছে বলে। বোমা না পড়ার দরুন ওদের দারুণ ক্ষতি হয়েছে, মহা মুশকিলে পড়েছে তারা। অন্য সব শহরের দিব্যি উন্নতি হচ্ছে, ওদের বেলায় কচু। না রিমডেলিং, না রিনোভেশন, না রিকনস্ট্রাকশন, কিচ্ছুটি নট। কোনো রকম ডেভেলপমেন্ট প্ল্যানিংই নেই। ফলে সামুরাই ঐতিহ্য ঘুণ পোকার মতো কাজিওয়াতার ইঁটে কাঠে জড়িয়ে রয়েছে। ঐতিহ্যের হাত থেকে রেহাই নেই শহরবাসীরও। তোশিও অবশ্য এতে খুবই খুশি, তাকে তো আর এখানে থাকতে হয় না। তানাবের কথা শুনে যা বুঝলাম তার সারমর্ম হচ্ছে এই। মুরাসাকি, মুরাসাকি তোশিওর সম্পর্কের ভাই। এক বর্ণ ইংরাজি জানে না, তারাও ভগ্নাংশ সামুরাই। কাজিওয়াতা ঘুরিয়ে দেখাচ্ছে সেই তার গাড়িতে। দিনের শেষে মুরাসাকি জাপানিতে কিছু একটা বলল, যা শুনে তোশিও তানাবে দ্বৈত কণ্ঠে কোরাস করে উঠল, জোবান! এবং দুজনেরই মুখ স্বর্গীয় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তোশিও বলল, চলো চলো, চাকলা বাকলাতে এক্ষুনি বেরিয়ে পড়ি।
মুরাসাকি আজ আমাদের একটা অসামান্য জিনিস দেখাবে, দারুণ ট্র্যাডিশনাল, জোবান। সেটা আবার কি? স্পা। শহর থেকে বেশ দূরে, পাহাড়ের ঢালুতে, ছোট সাদা দোতলা বাড়ি। গাড়ি থামতেই এক রুক্ষমূর্তি জাপানি কোত্থেকে উদয় হয়ে গাড়িটা চালিয়ে নিয়ে হাওয়া হয়ে গেল। ওকে, ওকে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে কেন? ও ঠিক আছে, পার্কিং করছে। তানাবে সান্ত্বনা দেয়। এটা একটা বড় হোটেল, চলো ভিতরে যাই। দোতলা বাড়িতে ঢুকতেই দুটি সিল্কের কিমানো পরা সুন্দরী মেয়ে এসে 100 বার কোমর ভাঁজ করে নত নম্র বিনীতভাবে বিনা অনুমতিতে আমাদের পা থেকে জুতো মোজাগুলো কেড়ে নিয়ে অন্য একরকম মোজা আর ঘাসের চটি পরিয়ে চলে গেল। যাক, গাড়ি গেছে, এবার জুতোগুলোও গেল। কোথায় যে পার্কিং হতে চলে গেল কে জানে। এরা দেখছি একবার এলে আর ফেরবার পথ রাখে না। 120 টাকা দামের জুতোটি খুইয়ে এই ঘাসের চটি পরে কলকাতায় ফিরলে তোমাদের বৌদি আমাকে আর আস্ত রাখবে না। হ্যাঁকেই তো ক্যামেরা গেছে। মনটা ভারী হয়ে রইল। মেয়েদের সঙ্গে মুরাসাকির কথাবার্তা সব জাপানিতে হচ্ছে। তোশিও তানাবে এসে বলল, চলো, সব ঠিক হয়ে গেছে। সঙ্গে একটি জাপানি মেয়ে এলো পথ দেখাতে। আমরা লিফটে চললুম। লিফট উঠছে তো উঠছে। স্পষ্ট দেখেছি ছোট মতো সাদা মতো দোতলা বাড়ি পাহাড়ের গায়ে, আর এই লিফট তো উঠল সোজা 5 তলা। আশ্চর্য কাণ্ড। নিমে একটা টানেলের ভেতর দিয়ে যেতে লাগলুম আমরা। আগে আগে কিমানো পরা মেয়েটি তুত্তুর করে খরগোশের মতো পায়ে হাঁটছে। টানেলে বিজলি বাতি ফিট করা। টানেল দিয়ে বেরিয়ে আর একটা লাউঞ্জ, আর একটা লিফট। এবার এটাতে ঢুকলুম। এটা উঠল 14 তলা। আমি প্রশ্ন করা ছেড়ে দিয়েছি। তানাবে নিজে নিজেই বলল, 19 তলায় আমাদের ঘর। এটা একটা হোটেল। পাহাড়ের গায়ে গায়ে এদিকে ওদিকে বিল্ডিংগুলো, টানেল দিয়ে জোড়া। এক একটা বিল্ডিংয়ে এক এক রকম হাইট। কোনোটা দোতলা, কোনোটা 7, কোনোটা 14। বুঝেছ তো এবার? তা বুঝেছি। জাপানি ব্যাপার, সবই জলের মতো সোজা। ঘরে পৌঁছলুম। জাপানি স্টাইল ঘর। একদিকটা পুরো মেটে মাদুরে মোড়া, জানলায় ভর্তি দেওয়াল, কাঁচের বদলে কাগজের সার্সি। অন্যদিকটা পাইন কাঠের প্যানেলিং। ঘরের মধ্যিখানে দারুণ একটা গালার কাজ করা ড্রাগন ডাইনোসর আঁকা অপূর্ব জলচৌকির মতো টেবিল। চমৎকার কাগজের লণ্ঠন জ্বলছে। এইটাই তোমাদের ঘর দেখিয়ে দিয়ে কোমর ভাঁজ করতে করতে পিছু হেঁটে সেই সুন্দরী বেয়ারা ফিরে গেল। মুরাসাকি তোশিও তানাবে গিয়ে চটপট কখানা রংচঙে কিমানো চড়িয়ে এলো কোত্থেকে। এবার তারা বসে পড়ল টেবিল ঘিরে। আমিও কোটটি খুলে রেখে যেই বসতে গিয়েছি, তোশিও বলল, এভাবে বসা মানেই কিন্তু ট্র্যাডিশনের অপমান। যাও, আগে কিমানো পরে এসো। আমি যেই শার্ট প্যান্টের ওপরে কোটের মতো কিমানোটি পরে এসেছি, ঘরে যেন বোমা পড়ল। তানাবে বলল, শোনো চাকলা বাকলাতেই, ওরা চক্রবর্তী ওইভাবেই বলে। কিমানোটা ওভারকোট নয়, অন্যান্য জামা কাপড় খুলে ওটাকে পরতে হয়। আমি তাড়াতাড়ি গিয়ে শার্ট প্যান্ট খুলে কিমানো পরে এলাম। তোশিও তানাবে চোখাচোখি করলে, দুজনেই মাথা নাড়লে। ভুরু কুচকে সরু চোখ প্রায় বুঝে ফেলে বললে, কিমানোর নিচে কেবল ভগবানের তৈরি চামড়ারই থাকার কথা। তোমার কিমানোর নিচে ওসব কি? কিছুই না, গেঞ্জি ইজের। বলতেই তানাবে বলে উঠল, ছি ছি ছি, কিমানোর নিচে গেঞ্জি ইজের, এই যে ব্লাসফেমি। না না, শিগগির যাও, খুলে এসো। তোশিও ভীষণ আপসেট হয়ে যাচ্ছে, কিন্তু ওদের আবার সামুরাই রক্ত, কথায় কথায় গরম হয়ে যায়। আমাদের মতো চাষাভুষো তো নয়। মুরাসাকিও 2-3 ভাগ সামুরাই। কি করা যায়? ভগবানের চামড়ার উপর কিমন উপরে ওই জলচৌকির পাশে নতুন বইয়ের মতো আড়ষ্ট হয়ে গুটিসুটি কোনো রকমে এসে বসলুম। দেখি দরজা খুলে গেছে। একের পরে এক খাঁতা বোঁচা পরমা সুন্দরী মেয়ে স্বপ্নের মতো কিমানো পরে অতি সুন্দর সব পাত্র বয়ে বয়ে ঘরে ঢুকছে। 4জন মেয়ে এসে বসলো। টেবিল ভরে গেল খাদ্যে। সঙ্গে বেটে গুজোতে ভর্তি গরম গরম শাকে মদ। খাবার দাবারগুলো বেশিরভাগই কাঁচা। টেবিলে একটা উনুন মতনও রাখা হলো,
তাতে কাঁচা মাংস নেড়ে চেড়ে পাতে দেয়, আর কাঁচা ডিম সদ্য ভেঙে বাটিতে ঢেলে দিয়েছে, তাতে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়। সেটা সস। মেয়েগুলো মিষ্টি মিষ্টি হাসে আর কিচিরমিচির করে, আর মাথাটি হেলিয়ে দুলিয়ে কেবলই কুঁচো গেলাসে শাকে মদ ঢেলে হাতে তুলে দেয়। আপত্তি করা ট্র্যাডিশন বিরুদ্ধ। হাঁটু মুড়ে বসে দুজু মুজু কী সব বলতে বলতে ওই মেয়েরা খুদে পেয়ালা কেবলই ভরে যাচ্ছে। আমরাও পেয়ালা খালি করেই যাচ্ছি। শাকে খাবার আবার নিয়ম কানুন আছে। কাপে ঢেলে তো দিব্যি আমার হাতে তুলে দিল। আমি যে এক চুমুক খেলুম, অমনি দেখি মেয়েটা আমার হাত থেকে খপ করে গেলাসটি কেড়ে নিয়েছে, নিয়ে নিজেই তাতে চুমুক দিচ্ছে। এ কি রে বাবা! কিছু বুঝবার আগেই আবার কাপটি আমার হাতে ফেরত চলে এলো। আমি এক চুমুক দিই আর সেই মেয়ে এক চুমুক দেয়, তারপর কাপটি ভরে দেয়। এরা হচ্ছে শাকে কাহানোর সাক্ষী। পেয়ালা ভরে দেওয়াই এদের কাজ। খাচ্ছি তো খাচ্ছি। শাকে খেতে খেতে শরীর গরম, বেশ নেশা হয়ে গেছে। কাঁচা আনাজ কাঁচা মাছ খেতে বিন্দুমাত্র আর অস্বস্তি হচ্ছে না। এমন সময় দেখি তোষিওনো তার ডান হাতটা ওপর দিকে তুলে ফেলেছে। কি সর্বনাশ! কেলেঙ্কারি কিছু ঘটবে নিশ্চয়ই। আর বাঁ হাতটাকে বুক পেটের মাঝামাঝি আড়াআড়িভাবে রেখেছে। বীরত্ব ফুটে বেরোচ্ছে ভঙ্গিতে। নিঃশ্বাস বন্ধ করে আছি। দেখলাম কিছুই হলো না। বেটে বেটে মিঠে মিঠে মেয়েগুলো থালা বাটি তুলে নিয়ে পিছু হেঁটে হেঁটেই গুটি গুটি ঘর থেকে বেরিয়ে গেল। তোষিওনো হাতটি নামিয়ে নিয়েই আবার ঝাঁকুনি দিয়ে তুলে ধরল। আমি ভাবলুম এবার বোধহয় আমাদেরই গুটি গুটি পেছু হটে বেরিয়ে যেতে বলছে। কিন্তু না, দেখি দরজা খুলে গেল। চায়ের সরঞ্জাম নিয়ে মেয়েগুলি খুরখুর তুরতুর করে আবার ঘরে ঢুকছে। চায়ের নিয়মকানুন আলাদা। অত দোজোমোজো করে সেধে সেধে চেপে চুপে খাওয়ানো নেই। পেয়ালা কেড়ে নিয়ে তেড়ে এসে চুমুক দিয়ে দেওয়াও নেই। শাকের বেলায় যেমন নিয়ম ছিল, নির্ভয়েই চা পান পর্ব শেষ হলো। তবে চাটা জলপাই সবুজ রঙের আর বুনো কষা স্বাদের। খেয়ে ভুলেও মনে হলো না চা খেলুম। তাই দুধ চিনি নেই, চিনে চার মতো জুঁই ফুল পর্যন্ত না। উপরন্তু সর্বক্ষণ উঁচু হয়ে হাঁটু ভাঁজ করে নীল ডাউন ভঙ্গিতে বসে থাকা। জাপানের স্যামুরাই ট্র্যাডিশনকে রাখতে আমরা বাঙালি কেরানিরা পারি। চা খাওয়া শেষ হতে তোষিওনো একেবারে শটান খাড়া হয়ে দাঁড়িয়ে হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠলেন। দুই পা ফাঁক করে দুই হাত আকাশে তুলে ইংরেজি এক্স অক্ষরের মতো করে তিরিং তিরিং করে দুবার লাফালেন মেঝের ওপরে। ঘরে বেশ ভাইব্রেশন জাগলো। মুখে ইংরেজিতে মিলিটারি সুরে অর্ডার করলেন, নাও টু দ্য বাথ। অমনি তানাবে এবং সেই শহরে নীরব অধ্যাপক মুরাসাকিও একবার ঠিক ওইভাবে নেচে উঠল, টু দ্য বাথ টু দ্য বাথ, যেন যুদ্ধে যাচ্ছে। আমিও দেখা দেখি লাফাবো বলে যেই উঠতে গেছি, উঠব কি, মুখ থুবড়ে পড়লুম মেঝের ওপরে। অতক্ষণ উপুর হয়ে হাঁটু মুড়ে নীল ডাউন হয়ে বসে থাকা দুটি পা জন্মের দুই ভঙ্গিতেই রুদ্ধ হয়ে গেছে। ভাঁজ খোলে কার সাধ্যি। তা তিনবারের বার যেই পা সোজা হলো, অমনি তোষিওর মতো দুবার ধূপ ধাপ লাফিয়ে নিলাম। লাভটা অত্যাবশ্যক, বোঝাই গেল পাগুলো সোজা করার জন্য। মেয়েরা সব দৌড় খুলে ঠেলে তুর তুর খুর খুর করে হেঁটে আগে আগে যেতে লাগলো। পিছু পিছু মার্চ করে চলেছি আমরা। প্রথমে তোষিওনো, তার পিছনে তানাবে, তার পিছনে আমি। আমার পিছনে মুরাসাকি। রহস্যময় কাঠের তৈরি টানেল, আধো আলো থেকে আধো অন্ধকারে। চলেছি তো চলেইছি। একটা লিফটের কাছে এসে রাস্তাটা বৈঠকখানার মতো শেষ হয়ে গেল। লিফটে উঠে স্পষ্ট দেখলুম 22 তলার নিচে জি ফ্লোর, তারও নিচে ও ফ্লোর। সেই বোতাম টেপা হলো। অথচ আসার সময় সাদা চোখে স্পষ্ট দেখেছি 14 তলা উঠলুম। নামছি তো নামছি। শাকিটা বড্ড বেশি হয়ে গেছে নাকি? খুদে খুদে পেয়ালা বলে টের পাওয়া যায় না? তেজটা কি প্রচণ্ড! ও ফ্লোরে নেমে দেখি সামনেই একটা সুবিশাল জলকুণ্ড। সুইমিং পুল না, কুণ্ড। কুণ্ডটা ভাগ করা হয়ে গেছে। জলের নিচে চৌকো চৌকো দেওয়াল,
তার উপর দিয়ে জল চলাচল করছে। ওখানে পৌঁছে গিয়ে মেয়েরা বিদায় নিয়ে গেল। তোশিওনো, তানাবে, মুরাসাকি খপাখপ তাদের কিমানো খুলে ফেলে ঝপাং ঝপাং করে জলে ঝাঁপিয়ে পড়ল। দেখা দেখি আমিও ঝপাং করে লাফালাম, যা থাকে কপালে। ওমা, সঙ্গে সঙ্গে চারিদিকে বার্ড স্যাংচুয়ারির মতো কিচিরমিচির শুরু হয়ে গেল। তোশিওনো ওদিক থেকে হেঁকে উঠলেন, ওখানে নয়, এদিকে এসো, শিগগির এদিকে এসো। ওটা হলো লেডিস কুণ্ড। আমি তো পালাতে পথ পাই না, তাড়াতাড়ি উঠে পাশের কুণ্ডে ঢুকে পড়ি। শিগগিরই দেখলাম লেডিসরাও এসে কিমানো খুলে ফেলে ঝপাঝপ ঝাঁপিয়ে পড়ছেন কুণ্ডে। এত স্ত্রী কুণ্ড ভাগাভাগি কেবলমাত্র মাটির ওপর মেঝেতে লাইন টেনে, শুধুই তাত্ত্বিক ভেদ, থিওরিটিক্যাল ডিস্টিংশন। পর্দা বা দেওয়ালের মতো জাগতিক আড়াল আবডালের বালাই নেই। দেয়াল যা কিছু জলের নিচে, আর জল তো নয়, অগ্নিকুণ্ড। গন্ধকের হলদে ধোঁয়ায় বাতাস আবছা, দৃষ্টি অস্পষ্ট, ওইটুকুই আব্রু। চোখের দৃষ্টি কেবলই ঝাপসা হয়ে যায়। চতুর্দিকে হলদে হলদে গন্ধক চূর্ণ জমে আছে পাথরের ওপরে, আর গন্ধক বাষ্পের করা গন্ধে নাক ভরপুর। অথচ এতটুকু শ্বাসকষ্ট নেই। জল এত গরম যে মনে হলো একদম ঝলসে গেছি। এক লহমার মধ্যেই শাকে খাওয়ার যা যা কিছু নেশা সব ছুটে গিয়ে হাড়ে মজ্জায় ঝনঝনে জ্ঞানগম্যে এসে গেল। যখন তোশিওনো জল থেকে উঠল, পিছু পিছু আমরাও উঠলুম ডাঙায়। কেউ কারো দিকে সোজাসুজি তাকাচ্ছি না। আরে আরে, প্রত্যেকেই দেখছি প্রত্যেকের চেহারা ঠিক তেলে ভাজা চিংড়ি মাছের মতন লাল টকটক করছে। ভগবানের চামড়া। গন্ধকের ধোঁয়ায় অবশ্য সবাই কিছুটা আচ্ছন্ন। কিমানো নিতে গিয়ে দেখি কিমানো কখন হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার কি তবে বিনা কিমানোতেই ফিরে যেতে হবে? আমি তো প্রায় বসে পড়েছি মাটিতে। এমন সময় দেখি মস্ত সাদা একটা তোয়ালে ছুঁড়ে দিচ্ছে কেউ অন্তরিক্ষ থেকে। প্রত্যেককে একটা তোয়ালে লুফে নিয়ে গা মুছে তোয়ালে জড়িয়ে গুটি গুটি এগোচ্ছি। তোষিও বলল, কি তোয়ালে রেখে যাও। তোয়ালে রেখে? তানাবি, মুরাসাকি ঝাড়াঝাড় তোয়ালে মাটিতে ফেলে দিল। অন্তরিক্ষ থেকে ফর্সা কাঁচা কিমানো এসে গেল তাদের হাতে। বেটে খাটো এক রঙা কিমানো। গতবারের মতো রংচঙে বড় সড়ো নয়। দেখা দেখি আমিও, তবু ভালো, যা হোক একটা জামা পরে অন্তত যাওয়া যাবে। গেঞ্জি, ইজের প্রভৃতি তো অনেকক্ষণই হলো বিস্তৃত দিনের উপকথায় পরিণত হয়েছে। তবু স্বীকার করতেই হবে, শরীর বেশ ঝরঝরে হয়েছে এই গন্ধকুণ্ডের জলস্পর্শে। পাতালের আগুন থেকে উঠে আসা জল, সে কি সোজা ব্যাপার! আমরা পুনরায় মার্চ করতে করতে গিয়ে লিফটে চড়লুম। এবার উঠলুম 19 তলায়। না, মাথাটা একেবারেই খারাপ হয়ে যাবে এবারে। আমার অবস্থা দেখে তানাবের দয়া হলো। ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিল। এদের আসলে অনেকগুলো লিফট আছে, এক একটা এক এক রকম লেভেলে যাতায়াত করে। প্রত্যেকবার ভিন্ন ভিন্ন লিফটে চড়ছি বলে ভিন্ন ভিন্ন তলার হিসেব পাচ্ছে। পাহাড় কেটে কেটে ঘর বাড়ি তো এক এক হাইটে এক এক তলা। ঘরে এসে পৌঁছেই দেখি মাটিতে পাতা হয়ে গেছে চমৎকার বিছানা, ঠিক যেমন দেশের বাড়িতে বিছানা হয়। মেঝে একটি তোশক, তাতে সাদা ধবধবে চাদর মোড়া, দুটি বালিশ, তাতে সাদা ধবধবে ওয়ার পরানো, একটি লেপ, তাতেও দুগ্ধ ধবল ওয়ার, বালিশের নিচে ফর্সা কিমানো ভাঁজ করা। দেখেই আরাম হলো। পরপর 4খানা মাদুরে 4খানা বিছানা। শুয়ে পড়বো ভাবছি, কথাটা বলতেই তোষিও, সবে মানে স্নান করতে হবে না? আবার স্নান? হ্যাঁ, তখন তবে কি করলুম? ওটাকে ধুতে হবে না? গা ময় গন্ধক চূর্ণ বসে গেলে ঘা হয়ে যাবে যে, বলে লেফট রাইট করে তোষিও বাথরুমে চলল। তানাবে আমাকেও বলল, যাও, তুমিও যাও, 2 at a time। হে আবার কীরকম নিয়ম রে বাবা, একা একা কি বাথরুমে যাওয়াও বারণ? বাথরুমে ঢুকে দেখি আশ্চর্য ব্যবস্থা। পাশাপাশি দুটি বিশাল স্টিলের বালতি, অর্থাৎ বালতির মতো আকৃতির টব, খালি। তার পাশে দুটি টেলিফোন,
ঘরে ঢুকেই কিমানো ছুঁড়ে ফেলে দিয়ে তোষিওনো ফোন তুলে কিছু কথাবার্তা বলল। দেখলুম এ ঘরে থরে থরে পরিষ্কার তোয়ালে সাজানো আছে, বাহ, এবং কিছু কিমানো। তোষিও দেখি টবের মধ্যে ঢুকে উবু হয়ে বসেছে, টবের কিনারা দিয়ে মাথাটি উঁচু হয়ে বেরিয়ে আছে। অন্য টবে আমিও বসলুম। হঠাৎ দেখি বালতি আপনা আপনি গরম জলে ভরে উঠছে, তলা থেকে জল উঠে গলা পর্যন্ত ভরেই থেমে গেল। আমাকে কোনো কল খুলতে হলো না, মগ টগের তো বালাই নেই। জলে কেমন কেমন গন্ধ। এটা ওই যে স্পা থেকে কুণ্ডের জল কি না? তোষিও বলল। হ্যাঁ, আমি তো ঘরেই আসে, তবে কেন অত কষ্ট করে 24 তলার ঠেঙিয়ে পাতাল প্রবেশ এবং সর্বসমক্ষে কিমানো ত্যাগ? দিব্যি বন্ধ দরজার ভেতরে বালতি করে জল যখন চলে আসছে, প্রথমেই তো এখানে নিয়ে নেওয়া যেত। দূর, তা কখনো হয়? ট্র্যাডিশন বলে একটা ব্যাপার আছে না, তোমার কিছু খেয়াল থাকে না। কুণ্ড স্নান একটা ট্র্যাডিশনাল কাস্টম। এখানে ওই জল পাইপে করে আনা হচ্ছে, তার কারণ ওই জল না হলে গা থেকে গন্ধকের গুঁড়ো উঠবে না। এক সময় ওই জল আপনা আপনি নেমে গেলে বালতি খালি হয়ে গেল, যেন ম্যাজিক। কোথা দিয়ে জল আসছে, কোথা দিয়ে যাচ্ছে, কিছুই টের পাচ্ছি না। জলটা যেন জ্যান্ত। এবার ফ্রেশ ওয়াটার। সাবান সাবান আছে, সাবান ব্যবহার করা ট্র্যাডিশনে নেই। আই সি। ফ্রেশ ওয়াটার এলেন, ফ্রেশ ওয়াটার গেলেন। দিব্যি ঝরঝরে লাগছে। লাফিয়ে উঠে পড়ছি, তোষিওনো ডান হাত নেড়ে ফেললেন। আমার বাঁ হাতটি ডান হাতে বজ্র মুঠিতে ধরে এক ঝাঁকুনিতে ফের বসিয়ে দিলেন বালতিতে। এইবারে আসল স্নান, এলেক্সির অফ বাথ। এইবারে যে জলটা আসবে সেটা হচ্ছে পিওর কপার মিশ্রিত বিশুদ্ধ তাম্রলিপ্ত জলে চান করলে তবেই তো গন্ধকূর্ণের স্নানের পূর্ণ উপকারটা পাবে। জল আসতে শুরু করেছে। আপাদমস্তক কথাটার মানে বোঝা যাচ্ছে, পা থেকে জল উঠছে, আপাদস্কন্ধ উঠবে। গৌতম বুধার নির্দিষ্ট প্রণালীতে এই রিচুয়াল বাথটা নিয়ন্ত্রিত হয়। এ তো তোমাদেরই দেশেরই আবাগাহানা বাথ। তোমাদের মন্দিরে এসবের ব্যবস্থা নেই? মনের আনন্দে ডুবতে ডুবতে তোষিও বলল, ও হরি, এর নাম অবগাহন, গৌতম বুদ্ধের প্রণালী। হ্যাঁ, আমাদের দেশে এইসব যন্ত্রপাতি এখনো পৌঁছায়নি। ডেভেলপিং কান্ট্রি, এখনো বানাতে শিখিনি। 2500 বছরেও বানাতে শেখনি? তাজ্জব কথা। থুপে থুপে গা মুছতে মুছতে তোষিও বলল। লজ্জায় চুপ করে যাই। ঘরে ফিরেই চমৎকৃত দেখি তানাবে মুরাসাকি দুজনেই ঝাঁ চকচকে উলঙ্গ। তারাও পাশের বাথরুমে গিয়ে দ্বৈত স্নান সেরে এসেছে। জোড়ায় জোড়ায় নাইতে হয় এখানে। আপাতত তারা গম্ভীর মুখে কিমানো ভাঁজ করছে। বালিশের নিচে যত্ন করে কিমানোটি রেখে তারা মিষ্টি হেসে শুভরাত্রি বলে শুয়ে পড়ল। আমার আর লজ্জা করবে কি? এ জন্মের মতো যা হবার হয়ে গেছে। এমনকি লেডিস কুণ্ডে পর্যন্ত নেমে গেছি। আমি ফিসফিসিয়ে তোষিওকে বললাম, এবার গেঞ্জি টেঞ্জি ইজের টিজেরগুলো পরে নিলে কি ট্র্যাডিশনের অপমান করা হবে? পড়তে পারো, কিন্তু পড়বে কেন? তারপর তানাবের দিকে লক্ষ্য করে বলল, ওরা চাষাভুষো মানুষ, লজ্জা শরমের বালাই নেই, কিমানো খুলে ফেলেছে। ছি ছি ছি। তুমি বুঝি কিমানো পরেই ঘুমো? দূর, কিমানো পরে কেউ ঘুমোয়? আমি লেপের নিচে ঢুকে খুলে রাখবো, সেটাই সভ্যতা। ঘুম ভেঙে উঠে দেখি সবাই প্রস্তুত। জল চৌকিতে জাপানি ব্রেকফাস্ট চলে এলো। কাঁচা মাছ, কাঁচা ডিম, গরম স্যুপ, গরম ভাত, পাঁপড় ভাজার মতো কুরকুরে মুড়মুড়ে সবুজ শ্যাওলা ভাজা, শশার আচার। খেয়ে দিয়ে রওনা হলুম। জুতো জামা রাখা ছিল যেখানে, সেখানে যেতেই ট্রেতে করে তত্ত্বের মতো সযত্নে সাজিয়ে বিল এলো। তোশিও, তানাবে, আমি এবং মুরাসাকি
সকলে মিলে বিল নিয়ে কিঞ্চিত কাড়াকাড়ি চলল। শেষটাই মুরাসাকেই দিয়ে দিল, কেননা সেইটাই নাকি ট্র্যাডিশন। ওটা ওরই শহর, আমরা ওর অতিথি। জাপানি ভাষায় বিলটা লেখা ছিল, তাই কাড়াকাড়ি করলেও বিলটা যে কত তার বিন্দু বিসর্গ বুঝতে পারিনি। ছবির মতো সুন্দর বিল, হ্যান্ডমেড পেপারে তুলি দিয়ে আঁকা, যেন বাঁশের ফ্রেমে বাঁধিয়ে রাখার জন্য। জোবান থেকে কাজি ও আতা। সেখানে মুরাসাকিকে বিদায় দিয়ে আমরা ট্রেনে উঠলাম ইউয়াকি। ইউয়াকি স্টেশনে নেমে তানাবে মনে করিয়ে দিল, হারানো ক্যামেরা পুনরুদ্ধার করবে না? বের করো তোমার কাগজপত্র, পাসপোর্ট, কমপ্লেনের কপি। এসব সময় তো শোনো অন্যমনস্ক হয়ে থাকে এবং বিধ তুচ্ছ ব্যাপারে মন দেওয়া সামুরাইদের যোগ্য নয়। তানাবে বলল, তুমি কাগজপত্র বের করো, আমি একটু মেন্স রুম থেকে ঘুরে আসছি। আমি স্টেশন মাস্টারের ঘরে ঢুকে গুড ইভিনিং বলতেই সে বলে উঠল, কামিলা, এবং ড্রয়ার খুলে তোদের বৌদির বক্স ক্যামেরাটি বের করে দিয়ে এক গাল হেসে বলল, টু ওল্ড, নিউ বাই। আমি তাড়াতাড়ি বললাম, আইডেন্টিফিকেশন, পাসপোর্ট নাম্বার, এক্সপোজার নাম্বার, পেপারস। স্টেশন মাস্টার হেসেই কুল পায় না, গড়িয়ে গড়িয়ে হাসে। হোয়াট আইডেন্টিফিকেশন? ইউ ইন্ডিয়ান? আই নো, ইন্ডিয়ান লস্ট ওল্ড ক্যামেরা। সত্যিই তো, আমার চামড়াই তো আমার আইডেন্টিটি। এই সুদূর উত্তর পূর্ব জাপানি মফস্বল শহরে আর কজন ভারতীয় এসে বক্স ক্যামেরা হারাচ্ছে? এর জন্য কি আর এত ঝামেলা কাজিও আতে? ঝাড়া 45 মিনিট গেছে ফর্ম ভরতে। বেরিয়ে দেখি তোশিও আর তানাবে কিসব পরামর্শ করছে। আমাকে বলে, ক্যামেরা পেয়েছো তো, চলো বাড়িতে গিয়ে সব কথা হবে। কিসের পরামর্শ? গাড়িতে যেতে যেতেই প্রশ্ন করি। ব্যাপার কি? তানাবে বললে, মুরাসাকি যদিও বিলটা দিয়েছে, কিন্তু বিল হয়েছে বিরাট। ওটা কোনো একজনের স্কন্ধে ফেলে দেওয়া যায় না। এখন ওকে কিভাবে আমাদের অংশটা শেয়ার করতে পারি ট্র্যাডিশন অনুযায়ী, তোষিওকে তাই জিজ্ঞাসা করছি। আমরা চাষাপুষো লোক, অত আদব কায়দা তো জানি না। 3 জনে মিলে 1,20,000 ইয়েন পাঠালেই হিসেবটা এক হয়, এইটুকু বলতে পারি আর কি। অর্থাৎ 4,000 টাকা। তোশিওনো গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, চিঠি লিখতে হবে, লিখতে হবে। তোমার যত্ন আত্মীতে এবং অতিথি সৎকারে আমরা তৃপ্ত। যার পর্ণয় খুশি হয়ে এই টাকাটা সেই বিমল আনন্দের প্রকাশ স্বরূপ তোমাকে পাঠাচ্ছে, অনলি অ্যাজ এ টোকেন অফ আওয়ার জেনুইন অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ বকশিস। বন্ধুর আতিথ্যের শেয়ার দেওয়া মানে ট্র্যাডিশনের অবমাননা, কিন্তু বকশিস সামুরাইদের বার্থ রাইট ওটা। আবার চমৎকার হ্যান্ডমেড পেপারে ছবির মতো অক্ষরে তুলির মতো কলমে লেখা হলো সেই কিম্ভূত চিঠি। এবার সই করার পালা। বলা বাহুল্য, প্রথমেই তোষিও, তারপরে আমি, যেহেতু আমি চক্রবর্তী অর্থাৎ ব্রাহ্মণ, যারা রাজ্য শাসনও করত। যেহেতু সামুরাইদের পরে জাতিগতভাবে আমার স্থান উঠছে, সবার শেষে তানাবে, ব্যাটা চাষা। বাংলাতেই কি সই করবো আমি? তোষিও বললে, না, বাংলা কেন, কোনো ভাষাতেই তুমি এই চিঠি সই করতে পারবে না, কেননা এটা জাপানি ভাষায় লেখা এবং তুমি জাপানি পড়তে পারো না। যে ভাষা তুমি পড়তে পারো না সেই ভাষায় লেখা কোনো ডকুমেন্টই আমরা তোমাকে দিয়ে স্বাক্ষর করাতে পারি না, সেটা বেআইনি। তবে এইমাত্র আমার অংশটা আমি শুধে দিয়েছি। যা কিছু বক্তৃতার দক্ষিণাস্বরূপ জুটেছিল সবটাই গেছে ট্র্যাডিশনের দয়ায়, জোবানের গন্ধকের বাষ্পে। এখন সইও করতে পারবো না, তাহলে আমি কি তাকে আলাদা ইংরেজিতে চিঠি দেব? এবার তানাবে হাসলো। ওকে ইংরেজি জানে? তাই তো। তবে তবে আর কি, তোমার নামটা আমি সই করে দিচ্ছি জাপানি ভাষাতে, তাহলে তো আর কোনো গণ্ডগোল হবে না। গুরু গম্ভীর গলায় রায় দিলেন সামুরাই তোশিওনো। আমার বদলে তিনি সই করলে সেটা যদি বেআইনি না হয়, তাহলে আমার তো আর কিছুই বলার থাকে না। হাসি মুখে সব ব্যবস্থা হয়ে গেল, কেবল আমার মুখের হাসিটি উবে গেল। এত বেশি খরচ হলে আর কোনো ভালো জিনিসকেই কি ভালো লাগে? আশ্চর্য কথা,
তানাবে তোষিও দুজনেই আমার এই দুঃখটা কিন্তু দিব্যি বুঝতে পারলে। কি চাষা কি সামুরাই, বেশি খরচের দুঃখটা সবাই বোঝে। আমার গাড়িটার মতো হলো আর কি, তোষিও বলে। গাড়ি? তোষিও নো, তুমি গাড়ি চালাও না শুনেছিলাম যে। গাড়ি চালাই না ঠিকই, তা বলে গাড়ি থাকবে না কেন? কোন ইউনিভার্সিটির প্রফেসরদের গাড়ি নেই? এটা লজ্জার কথা না? তোষিওর হয়ে তানাবেই উত্তর দেয়। যেমন তেমন গাড়িও নয় তোষিওনোর, স্পেশাল অর্ডার দেওয়া গাড়ি। দেখবে একদিন? বেশ তো, আজই চলো না, গাড়িও দেখবে চাও খাবে। তোষিও নেমন্তন্ন করলো। বিকেলে গেলুম। সত্যি দারুণ গাড়ি। গ্যারেজ আলো করে আছে, ভেতরে ছোট রেফ্রিজারেটর ফিট করা, তাতে বরফের ট্রেতে গোলগাল আঙুরের মতো বরফ জমেছে। ছোট্ট কাবাটে দামি স্কচ গেলাস সব সাজানো। গদির মতো কার্পেট মোড়া গাড়ির ভেতরটা। সামনে ড্যাশবোর্ডে ছোট্ট টেলিভিশনে রঙিন জাপানি নাটক হচ্ছে। পাশে একটা কুলিঙ্গিতে কার্পেটের সঙ্গে রং মেলানো টেলিফোন, ঠিক খেলনার মতো ছোট্ট। ফোনটা সত্যিকারের? এখান থেকে বাড়িতে ফোন করতে পারো। করবে? নিউ ইয়র্ক, অসলো সব পাওয়া যায়। আমি তো হাঁ, এমন গাড়িখানা, অথচ তোষিও অফিসে আসে ট্রেনে বাসে। ব্যাপার কি? ওই ব্যাপার, গাড়ি চালানোর মতো নিজকর্ম সামুরাই করে না, কিন্তু সোফা রাখার মতো বেতনও বিশ্ববিদ্যালয় দেয় না। তার উপর গাড়ির মেনটেনেন্স খরচ আছে। দুবার পুরো কার্পেট, আপহোলস্ট্রি, ফ্রিজ, টিভি বদলাতে হয়েছে না? কেন? আউট অফ ডেট হয়ে যায় বুঝি? আমি ভয়ে ভয়ে বলি। তা নয়, মানে বাড়িটা তো সমুদ্রের ধারে। দুবারই টাইফুনের সমুদ্রে বান ডেকে গ্যারেজ শুদ্ধ গাড়ি জলের নিচে ডুবে গেছিল, তাই বদলাতে হয়েছে। ইঞ্জিন আছে? হঠাৎ কি মনে করে বলি। নেই? বাহ, তবে আর গাড়ি কেন, বাড়ি হয়ে যাবে তো। তা নামে দেখিয়ে দাও তো স্টার্ট দিয়ে। তোষিওর আহত স্বরে সম্মানের ছোঁয়া। থাক থাক, আর দেখাতে হবে না। এই গাড়িটা ব্যবহারে লাগে না, এটা বড়ই দুঃখ। কিন্তু কে বললে কাজে লাগে না? এই তো দিব্যি কাজে লাগছে। হুইস্কিতে চুমুক দিয়ে তোষিও বললে। দিব্যি ভালো একটুখানি জায়গা এয়ার কন্ডিশন করলেই চলে যায়, বেশ কোজি। এন্টারটেনমেন্ট করার পক্ষে মন্দ কি? অর্থাৎ এটা ওর গাড়ি নয়, বাড়ি, ওর বৈঠকখানা আসলে। ভালো। তানাবে বললে, জোবানে বড্ডই খরচ হয়ে গেছে। চাকলা বাগলাতির জন্য এবার আমরা সুজুকিতেই যাই। চলো কালই সুজুকি যাব। আমি হাঁ হাঁ করে মাথা দিই। আর ভাই কোথাও যাব না, খুব ভালো লাগছে জাপানে, কিন্তু হাতে টাকা নেই। আরও তো 3-4 দিন থাকতে হবে। টাকা লাগবে না, সুজুকি তো জাপানের মহারাজের অতিথিশালা। 900 অব্দ থেকে এখানে মাত্র 1 টাকা করে নামমাত্র সেলামি লাগে। খেতেও 1 টাকা, শুতেও 1 টাকা। চলো চলো, খুব সুন্দর জায়গা। ট্র্যাডিশনাল অতিথিশালা কাকে বলে দেখে আসবে। শুনে খুব উৎসাহ পেলাম। শহরে থাকলেই বরঞ্চ খেতে শুতে ঢের বেশি খরচ, তার চেয়ে ওখানেই 2-3 দিন কাটিয়ে আসা ভালো। তানাবে বলল, কাল লাঞ্চের পরেই বেরিয়ে পড়ব। গ্রামের পর গ্রাম পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে, ছোট্ট টিলার মতো বনের ওপারে কাঠের চমৎকার বাড়ি, চমৎকার প্যাগোডার মতো দেখতে। কাঠের থাম, দরজা, খিলেন, ঘরে বিরাট প্রদীপ জ্বলছে। লালেতে, কালোতে, সোনাতে কাঠের ওপর গালার কারুকার্য করা বারান্দা, অপরূপ বারান্দা। পুরনো বলে পুরনো বলে দিতে হয় না যে সব কিছুই 900 অব্দের। বিদ্যুৎ নেই, সব কিছু সেই পুরনো দিনের মতোই, খুব ঘরোয়া সম্ভ্রান্ত, খুব ট্র্যাডিশনাল। তোষিও মহাতৃপ্ত। এখানে খাদ্যও আধুনিক নয়, 900 অব্দের মেনু অনুযায়ী রান্না হয় এখানে। বাড়ির সঙ্গে ম্যাচ করে এক থুত্থুরে বুড়ো আর এক থুত্থুরি বুড়ি পাহারা দেয় বাড়িটার। বেলা 4টেই পৌঁছেছি। বুড়ি রাগ করে বললে, এত বেলায় এলে, ডিনার দিতে দিতে রাত 9টা হয়ে যাবে। তা যাক, এখন চা খাও। এরাও কি 900 অব্দ থেকে আছে? তা বলতে পারো। এরা আছে 90 বছর,
কিন্তু এই কাঠুরে পরিবারই এই জায়গার ট্র্যাডিশনাল খবরদারি করে আসছে সেই 900 অব্দ থেকে। পূর্বপুরুষের অধিকারক্রমে এরা চাকরি করে যাচ্ছে। বুড়ো মারা গেলে কি হবে? ছেলেপুলে আছে? আছে, শহরে চাকরি করে। বুড়ো মরলে তাকে এই বনে এসে এই কাজ নিতে হবে, কিন্তু সে নিতে চায় না। তার বউও। হঠাৎ তানাবে থেমে গেল। তোষিও সূত্রটা তুলে নেয়। তার বউও ঠিক আমার বউয়ের মতো খুব শহর ভালোবাসে, কিন্তু ছেলেটা আমার মতো নয়, তাই সেও শহরে থেকে গেছে বউয়ের কিমানোর পিঠে অবি হয়ে। যত মিনিমুখ ছেলে! নাক দিয়ে বিশ্রী শব্দ করে অবজ্ঞা প্রকাশ করে তোষিও তার বক্তব্য জানালো। মেয়েদের কথায় চলেছ কি প্রলয় অনিবার্য। মেয়েরা থাকবে মেয়েদের মতো। এই যে তানাবে বউকে চাবি দিয়ে রাখে, ঠিক করে। ওরা চাষা, ওদের সব ব্যাপার সোজাসুজি। এটা কিন্তু খুব প্রশংসার। এই কাঠের বাড়িটার কড়িবর্গগুলো দেখছো? এই যে দামি কাগজের লণ্ঠন, এই যে মাদুর। নির্বিকার গলায় ঠিক এই সময় তানাবে আমাকে রাজ অতিথিশালার ঐতিহাসিক ঐশ্বর্য প্রদর্শন করতে থাকে। কড়িবর্গা দেখব কি? তোষিওর কথা শুনে তো আমি শিক্ষিত, শিষ্ট, বুদ্ধিমান ওই তানাবে সে কিনা বউকে চাবি দিয়ে রাখে, অথচ বেশ তো সুস্থ স্বাভাবিক দেখায় ওকে। বেচারি বউয়ের অপরাধ, সে পরমা সুন্দরী। আশ্চর্য দেশ বটে জাপান। ছোট শহর ইউয়াকিতে এই চলছে, অথচ টোকিওতে দেখে এলাম একটা রেস্তোরাঁয় হয়েছে গিনজাতে, টোকিওর চৌরঙ্গি। সেখানে স্বাধীন মেয়েরা এসে নিয়মিত সন্ধ্যাবেলা তাদের পুরুষ সঙ্গী ভাড়া করে নিয়ে যায়। ওটাও যে দেশে চলছে, তোশিও তানাবের বউ শাসনের চাষি সামুরাই ডিকটেটর মেথডও সেইখানেই চলছে। সত্যি কি ভুলি যে করেছি জাপানি মেয়ে বিয়ে না করে। তোদের বৌদি তো পারলে আমাকেই চাবি দিয়ে রাখে, নেহাত আপিস যেতে হয় তাই। তা আনলে না কেন একটা জাপানি বউ ধরে? তবু তো লোক দেখতো। কিছু একটা আনলে। চাবি দেব না আরও কিছু? যা গুণবান দাদামণিটি তোমাদের, এক্ষুনি আমি দাতব্য করে দিচ্ছি, দেখবি কেউ ওকে ভুলেও নেবে না। ইস! বৌদি ফুস করে উঠতেই দাদা বেগতিক বুঝে আবার গল্প ফেঁদে ফেলেন। আমি স্তম্ভিত। ওদিকে তানাবে দিব্যি শান্ত মুখে বলে যাচ্ছে, এই যে কাঠের জল চৌকিটা দেখছো, এটা তৈরি হয়েছে হিরোসাকিতে, বিখ্যাত মধ্যযুগীয় শিক্ষা কেন্দ্র। অবশ্য আপাতত আপেল চাষের জন্যই বিখ্যাত। সামুরাইদের আড্ডা বলেও প্রসিদ্ধ ছিল ওটা। তোষিও যোগ করে দেয়, কি স্বাভাবিকভাবেই না ওরা বউ ত্যাগ, বউবন্দির প্রসঙ্গ আলোচনা করে। বিচ্ছিরি সবুজ চা খেয়ে বারান্দায় এসে বসলুম। চারিদিকে জাপানি জঙ্গল, তাতে চমৎকার সব জাপানি পোকামাকড় ডাকছে। পটে আঁকা ধান ক্ষেত, গ্রাম, আরও দূরে প্রশান্ত মহাসমুদ্র দেখা যাচ্ছে। চোখ জুড়িয়ে যায়। ক্রমশ রাত হলো। 9টার খাবার মানে একটা ভাতের ফ্যানের মতো স্যুপ। ওরা বলল বাকহুইট হচ্ছে খুব শক্ত দানার এক রকমের শস্য, গমের জাত ভাই। তবে মানুষে আজকাল ওটা বড় একটা খায় না। মধ্যযুগের জাপানে খুব খেত, আজকাল কষ্ট করে জোগাড় করতে হয়। তোষিও জানালেন সগর্বে, সেদ্ধ হতে 5 ঘন্টা লাগে। প্রেশার কুকার নেই। চাবুক মারলে মানুষ যেমন কুঁকড়ে যায়, তেমনই কুঁকড়ে গিয়ে তোষিও বলল, চাকলা বাকলাতি। মাদার ইন্ডিয়ারও তো গ্রেট ট্র্যাডিশন আছে, তবে তুমি কি করে বারবার ট্র্যাডিশনকে অবমাননা করছো? শুনছো এরা কত কষ্ট করে বাকহুইট জোগাড় করে, সেটা কি প্রেশার কুকারে রাঁধবে বলে? ওটা কি মধ্যযুগের ট্র্যাডিশনাল বাসন? এখানে সব রান্নাবান্না হয় 900 অব্দের নিয়মে। মেনু, রেসিপি সব কিছু 900 অব্দের। তুমি সম্রাট হিরোহিতের মহান অতিথি। ওই সুব্বলের পাশে দুটো ছোট ছোট নীল রঙের ডিম। আমাদের বাড়িতে সেই যে কাকে একবার বাসা বেঁধেছিল, নীল নীল ডিম পেড়েছিল, মনে আছে? দেখতে অনেকটা সেই রকম। দাদামণি থামলেন। কিসের ডিম ছিল ওগুলো? কাকের?
ইস, ছি ছি। বৌদি মুখ বিকৃত করেন। কোয়েলের ডিম, নিদেন পক্ষে ৭৫ বছরের পুরনো। ওখানে ৭৫ কেন, ১৫০ বছর পর্যন্ত পুরনো ডিম পাওয়া যায়। সেই ডিম ভেঙে গরম স্যুপে ফেলে গুলে দিতে হয়। মানে যার নাম চীনের রেস্তোরাঁয় এগ ড্রপ স্যুপ, সেই স্যুপই প্রধান খাদ্য। এছাড়া ওই বাকহুইটের তৈরি এক রকমের কেক, অখাদ্য, না নোনতা না মিষ্টি। আর সবশেষে ঠান্ডা ঠান্ডা মিষ্টি ভাতের ডালা, জলজ উদ্ভিদের সবুজ ফিতে দিয়ে বাঁধা, এই খাদ্য। সঙ্গে শাকে আছে অবশ্য। বুড়ি এসে হাঁটু মুড়ে দোজো মোজো করে শাকে খাওয়ালে, জোবানের সেই মেয়েদের মতো কায়দা করি। যত্নের অভাব নেই। খেয়ে দেয়ে পরিষ্কার করে পাতা বিছানায় শুতে যাচ্ছে। এখানে বিছানা অন্য রকমের, বালিশ আর ২খানা কম্বল, ১ টাকা ভাড়া। বুড়ো এসে হাঁ হাঁ করে আটকালে, হাতে একটা মস্ত তোয়ালে দিলে। কি ব্যাপার, তোয়ালে পেতে শোবো? শোবে না, আগে স্নান করতে হবে, তানাবে হাসতে হাসতে বলে। সম্রাট হিরোহিতোর নিয়ম। ৯০০ অব্দি উনি আইন করে গেছেন, এখানে যে পথিকরা আসবে আগে স্নান, তবে তাদের শোয়া। স্বাস্থ্য রক্ষার জন্য এই নিয়ম। বেশ, স্নানের ঘরে চললাম। মস্ত বড় ঘর, তাতে পাশাপাশি ৪টে ডেকচি মাটিতে বসানো, জল ফুটছে। পাশে ঠান্ডা জলের বালতি, মগ সব আছে। একসঙ্গেই ৩জনের স্নান শুরু হলো। স্নান করতে করতে মনে হলো জলটা কিসে ফুটছে, নিচে তো কোনো উনুন দেখছি না। তোশিওকে জিজ্ঞেস করতে তিনি মৃদু হেসে বললেন, এখানে উনুন লাগে না। আর একটু হেসে তানাবে বলল, উনুন নেই বলেই তো রান্না হতে অত দেরি হলো। আর সব রান্নাই কেবল সেদ্ধ, দেখলে না, এটাই ট্র্যাডিশন। এরা কি ধাঁধা বলছে? এদের কি মাথা খারাপ হয়ে গেল? উনুন নেই অথচ সেদ্ধ হচ্ছে, জল ফুটছে, ব্যাপারটা কি? না, জাপানি ঐতিহ্য আমার বাঙাল ব্রেনের পক্ষে বেশি সূক্ষ্ম। উনুন নেই তবে জল ফুটছে কেমন করে? তোশিও তানাবে পরস্পরের দিকে চেয়ে হাস্য বিনিময় করে। ওই তো মজা, ৯০০ বছরের ঐতিহ্য। গা মুছতে মুছতে আমি চতুর্দিকে তাকাতে থাকি। কোনো পাইপ না, ব্যাপার কি? গরম জলের রহস্য কিনারা হলো না। ঘরে এসে শুয়ে পড়ে তোশিও সঙ্গে সঙ্গে বলল, আসলে এটা একটা আগ্নেয়গিরির গায়ে কিনা। ওই জলের পাত্রগুলো যে ফাটলের ওপর বসানো, তাতেই জল আপনি ফোটে। রান্নাও হয় ফাটলের ওপর পাত্র বসিয়ে। ও পাশে বড় মুখটা আছে, কাল সকালে দেখতে যাব। সেটা এখন একটা হ্রদ। কত রকমের পাখি আসে, অস্ট্রেলিয়ান পাখি, মঙ্গোলিয়ান পাখি, কোরিয়ান, প্যাসিফিক আইল্যান্ডের পাখি। বিউটিফুল দৃশ্য। আর পাখি, আর বিউটি! আমার প্রাণ পাখি তো উড়ে গেছে। ভলক্যানোর ওপরে শুয়ে শুয়ে চোখে ঘুম আসে। আমি আমার বন্ধুদের দেখলাম, তাদের কিন্তু কোনো ভয় ডরই নেই, তারা নিশ্চিন্ত। তোশিও তানাবে প্রচণ্ড নাক ডাকছে, তোশিওর সামুরাই স্টাইলে, ঢ্যারারাম ঢ্যারারাম ঢ্যাম। আর তানাবের চাষারে স্টাইলের, সাই গড় গড় সুই। কেবল আমারই চোখে ঘুমের বদলে সর্ষে ফুল। পরদিন সকালে ওরা লেক দেখতে গেল, আমিও গেলুম। শান্ত নীল জল ভরা চমৎকার হ্রদ, কিন্তু হ্রদে একটিও পাখি নেই। পাখি কেন নেই? তোশিও ভুরুকুচকে খুব ভাবিত হয়ে পড়ল। ছেলেবেলা থেকে এখানে আসছি, জীবনে এই হ্রদ কখনো তো পাখি শূন্য দেখিনি। আশ্চর্য ব্যাপার।
আজকাল ইকোলজিক্যাল চেঞ্জের ফলে নানা রকম অদল বদল হচ্ছে। আমার সায়েন্টিফিক সান্ত্বনা বাক্য থামিয়ে দিয়ে তোষিও বললে, ট্র্যাডিশন ওসব আধুনিক ইকোলজির ধার ধারে না, বুঝলে? এবার সবিনয়ে তানাবে বলতে গেল, কিন্তু পাখিরা কি সেটা জানে? অবশ্যই জানে, তারা শত শত বছর ধরে এখানে আসছে, এটাই তাদের ট্র্যাডিশন। আশ্চর্য, এটা কিন্তু আমার মোটেও ভালো লাগলো না। আপন মনে বিড়বিড় করতে থাকে তোষিও। ইতিমধ্যে আমাকে কেউ 1,00,000 ইয়েন ঘুষ দিলেও আমি যে আর আগ্নেয়গিরির মাথায় বিশ্রামশালার আতিথ্য উপভোগ করতে পারবো না, তাতে ট্র্যাডিশন থাকুক আর চুলোয় যাক, এই ব্যাপারটা আমি তানাবেকে বেশ প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছি। ফলত লাঞ্চের আগেই আমরা প্রাকৃতিক শোভা ছেড়ে ঘিঞ্জি শহরে নেমে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। সুজুকি রইল 200 মাইল দূরে। সেই রাত্রে আমাদের ইওয়াকি শহরে পরপর 2বার ভূমিকম্প হলো। কেউ অবশ্য প্রাণে মরেনি, তবে এবার বুঝলাম কেন জাপানে কাগজের জানলা হয়, কাঠের বাড়ি হয়। কিছু তেমন ক্ষতি হয়েছে বলে মনে হলো না। ইওয়াকি ছেড়ে যাবার পালা এবার। তোষিও তানাবে সজল চক্ষে স্টেশনে এলো বিদায় দিতে। বার 2-3 কোমর ভাঁজ করে সামুরাইদের পবিত্র ডান হাত এবং বাঁ হাত বাড়িয়ে তোষিও আমার 2 হাত ধরে প্রচণ্ড ঝাঁকুনি দিল। আমার হাত পূর্ণ হয়ে গেল। ওদিকে চাষি তানাবের বিনম্র কোমর ভাঁজ করা আর থামে না। কলকাতায় দেখা হবে। ট্রেন ছেড়ে দিল। টোকিওতে এসে পরদিনই রেডিওতে বড় খবর। 1000 বছর পরে ঘুমন্ত আগ্নেয়গিরি সুজুকি জেগে উঠেছে। আগুন, পাথর, লাভা উদ্গীরণ করছে। লাভা স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে টিলার নিচেকার গ্রামের মানুষেরা সব প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। ইওয়াকি শহর উদ্বাস্তুতে ভরে গেছে। খুবই দুঃখের কথা, সম্রাট হিরোহিতোর প্রতিষ্ঠিত 900 বছরের প্রাচীন রাজকীয় ধর্মশালাটি ও তার বৃদ্ধ সংরক্ষক দম্পতি এই অগ্নুদ্গারে ধ্বংস হয়ে গেছে। দাদামণি দম নিতে থামলেন। চুরুটের লম্বা সাদা ছাইটা ঝেড়ে নিয়ে বৌদির দিকে সস্নেহে চেয়ে বললেন, এরপরেও কি তুমি বলবে প্রেজেন্ট কেন আনিনি? নিজেকে যে ফেরত এনেছে, এটাই কি যথেষ্ট উপহার স্বরূপ হলো না? তোরাই বল। আমরা আর কি বলবো, আমরা ভয়ে চুপ। এরকম একটা খবর যেন কাগজে পড়েছি বলেই মনে পড়ছে। হ্যাঁ, নির্ঘাত পড়েছি। বৌদি পিঠে চাপির গোচাটা ঝনাত করে ফেলল। উঠে দাঁড়িয়ে বললেন, পারো বটে, যত বাজে কথা। আসুক তোষিও তানাবে, আমি ওদের জিজ্ঞেস করব জোবানটা বেশি ভয়ের জায়গা নাকি সুজুকি। আর বউ শাসন, তার ব্যবস্থাও ঠিক করব। আসুক না তোমার সামুরাইরা একবার কলকাতাতে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল নবনীতা দেবসেনের লেখা জোবান সুজুকি। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও গল্প যদি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করলেই চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে খুললেই আপনারা দেখতে পাবেন প্লেলিস্টে ক্লিক করলেই সমস্ত গল্প আজ পর্যন্ত যা যা আপলোড করেছি থরে থরে সাজানো আছে, সেগুলো শুনবেন। আর আজকের মতো আমি বিদায় নিলাম। নমস্কার।